কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সারাদিন পরিশ্রম করলেও ক্লান্তি লাগে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় প্রথমে আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই প্রায় অনেক জামা কাপড়ই গোছানো হয়, আসলে কাঁচা হয় তো ওগুলো আমি আর জড়ো করে রাখি না, তারপরে শুকিয়ে গেলে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিই। এতে ঘর বাড়িগুলো গোছানো থাকে আর পরিষ্কারও পরিচ্ছন্নও থাকে। আর কি বলো তো, এই যে ঘর বাড়ি গোছানো থাকলে না সারাদিন যতই এই কি বলবো পরিশ্রম করি না কেন, এই সারাদিন কাজকর্মে একটা কিন্তু পরিশ্রম হয়েই থাকে। কিন্তু ঘরবাড়িগুলো যখন গোছানো দেখি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, তখন কিন্তু আলাদাই একটা শান্তি আসে মনের মধ্যে। আর বাড়িটা দেখেও ভীষণ ভালো লাগে সব কিছু গোছানো থাকলে। তো যাই হোক, এদিকে দেখো যতগুলো জামা কাপড় ছিল সবগুলোই নিয়ে কিন্তু বসে পড়েছি। প্রথমে সব কিছু আগে গোছাবো, তারপরে বাকি কাজগুলো করব। এগুলো করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার জন্য একটু সকাল সকাল উঠি যাতে কাজগুলো করে ফেলি। আর তোমরা তো জানোই আমি কিন্তু সব কাজ কিন্তু সকালবেলায় করি, দুপুরে কিন্তু কোনো কাজই আমি রেখে দিই না, কারণ আমার ভালোও লাগে না কোনো কাজ করতে। তো এদিকে হচ্ছে জামা কাপড় কিছুটা গুছিয়ে আবার রেখেও দিয়েছি, পরে গোছাবো। তো ভাবলাম ততক্ষণে বাইরের উঠানটা ঝাড় দিয়ে আমি আবার বাইরে আসলাম। বাবানের পাপা ডাকলো আমাকে, তো ওইদিকে আবার কী করেছি, জামা কাপড় রেখে বাইরে আসলাম। তো এইদিকে আবার বাইরে এসে উঠানটা ঝাড় দেওয়া শুরু করলাম। আর এইদিকে আবার বাবানের পাপা বলছে আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি আজকে। আমি বারণ করছিলাম অবশ্য, কিন্তু শুনলো না। ওর যখন যেটা মনে হয় তখন সেটা তো করবেই। তো বললাম ঠিক আছে, ইচ্ছে যখন হয়েছে তাহলে দাও, ঝাড় দাও। আর এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি। আর কালকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম এত বৃষ্টি হয়েছে সেই দুপুরবেলা আমাদের এখানে। আমাদের উঠানে না জল জমে গেছিলো জানো। বৃষ্টি নামছে, জলটা তো চলে যাবে গড়িয়ে, কিন্তু জানো জলটা যাচ্ছে ঠিকই, কিন্তু এত এত বৃষ্টি হচ্ছে, যাওয়ার পরও না জল জমে থাকছে। অনেকক্ষণ জল জমেছিল আর এত জোরে জোরে বৃষ্টি হয়েছে কালকে, কি বলবো। তারপরে এইদিকে যেহেতু বাবানের বাবা ঘরটা ঝাড় দিয়ে দিল, তো সেই জন্য আবার কী করলাম, আমি আবার চলে গেছিলাম স্নান করতে। ওইদিকে কাজকর্ম ফেলে আজকে কোনো কাজেরই কী বলবো আগামাথা পাচ্ছি না, একটা ছেড়ে আরেকটাতে চলে যাচ্ছি। তো যাই হোক, ওইদিকে সব কাজ ফেলে রেখে আবার চলে গেছিলাম স্নান করতে। ভাবলাম পরে করবো, আগে তাহলে সকাল সকাল স্নানটা করে নিই। স্নান করে এই যে চলে এসেছি ফুল তুলতে। আর গাছে যত ফুল আছে সবই কিন্তু তুলছি, সব বলতে গাছে কিছুটা অবশ্য রেখে দিই, কারণ সব ফুল তুলে নিলে গাছটা আবার ফাঁকা থাকলে না ভালোও লাগে না, তার জন্য কিছু কিছু ফুল অবশ্য গাছে রেখে দিই। তো দেখো বেল গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর অনেকটাই কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে। এটা লাগানো হয়েছে অনেক দিন হলোই, লাগানো হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর কি বলো তো, এখান থেকে পাতা তুলি না, যেহেতু কেবল গাছটা হচ্ছে, দুটো একটা পাতা হচ্ছে, এখন যদি সব পাতা তুলে ফেলি কেমন হয় বলো। কিন্তু পাশের বাড়ি যে বেলের গাছ আছে ওখান থেকে মাঝে মধ্যে দুটো একটা করে পাতা এনে পুজোতে দেই, তো ওটাই করা হয়। আর এই গাছটা একটু বড় হচ্ছে, যখন একটু বড় হবে পাতা তোলার মতো হবে, তখন এখান থেকেই পাতা তুলে পুজো দিতে পারবো, তখন আর যেতে হবে না কোথাও বেল পাতা তুলতে। তো যাই হোক, এদিকে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই বৃষ্টির জন্য না বাবানের বাবা তো বলছিল কয়েকটা ডাল কেটে দেবে, এই গাছটা এতটা ছড়িয়ে যাচ্ছে দিন দিন, তো আর এত বেশ বড় হচ্ছে, আর অত বড় রাখাও যায় না, সব ফুলের গাছই মোটামুটি কেটে কেটে রাখতে হয়। এদিকে এই যে সাদা ফুলের গাছটা আছে, এই গাছের ফুলও তো অনেকটা কাটা হয়েছে। তো যাই হোক, এই যে আবার চলে যাচ্ছি ঘরের পিছনে, কারণ ঘরের পিছনে জবা গাছে বেশ অনেকগুলো করে সাদা ফুল ফোটে। যেহেতু খুব সকাল সকাল দেখো মনে হচ্ছে যেন কুড়িগুলো তুলছি আমি, কিন্তু এই যে দেখো সাদা ফুলগুলো সবই কিন্তু কুড়ির মতো লাগছে। কিন্তু কী বলতো, এই সাদা জবাটা না ফুটতে সেই 8:30 বেজে যায়। 8টার মধ্যে একটু একটু ফোটা শুরু করে, কিন্তু 8:30 বাজলে সুন্দর পুরোপুরি ফুটে যায়, যেরকম বাকি জবাগুলো ফোটে সেরকম। কিন্তু বাকি জবাগুলো যাই না কেন ফুটে, কিন্তু এই সাদা জবাটা এরকম করে। তো দেখো আমাদের ঘরের বাড়ি থেকে এই যে মেন রোডটা কত কাছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের ঘরের পেছন থেকে দেখা যাচ্ছে। তো এইদিকে আবার চলে আসলাম এই গাছটাতে। এই গাছে তো দুবার করে ডাল কাটা হয়ে গেল, সেই যখন বাড়ি করা হয়েছিল তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে না কয়েকদিন পর আস্তে আস্তে একটা একটা করে ফুলের গাছ লাগানো হয়েছিল। তো আমাদের যেখানে বাড়ি করা হয়েছে, দুটো বাড়ির পরে একটা বাড়ি আছে, ওখানে অনেকগুলো ফুলের গাছ, সাদা ফুলের। প্রতিদিন আমি সকালবেলা যেতাম জানো ওই বাড়িতে ফুল তুলতে। তো কী করতো, ওই কাকিমাটা আমার জন্য কয়েকটা করে ফুল রেখেও দিত, কারণ সবাই ফুল তুলতে যাইতো। তো অত ভোরবেলা তো আমি উঠে যেতাম না, একটু বেলা করেই যেতাম। তো আমার জন্য ফুল তুলে রেখে দিত, প্রতিদিন অল্প অল্প করে আমাকে ফুল দিত। বেশ অনেক দিন ওভাবে ফুল তোলা হয়েছে। তারপর যখন একটু ঠান্ডা পড়লো তখন তো এই গাঁদা ফুলগুলো কিনতে পাওয়া যেত, তখন ওই গাঁদা ফুলগুলো কিনে এনে পুজো দিতাম। তারপর এখন দেখো কত ফুল হয়ে গেছে বাড়িতে, এখন আর একটা ফুলও কিনতে হচ্ছে না, বাড়িতেই এত ফুল হয়ে যাচ্ছে। এখন বাড়ির ফুল দিয়েই পুজো হচ্ছে, একটা একটা করে দিন পার হয়ে যায়, তখন মনে পড়ে আগেকার দিনের কথাগুলো, তাই না বলো।
এক সময় ফুল কিনে পুজো দিয়েছি। একটা তুলসী গাছ লাগিয়েছি, তুলসী পাতা ছাড়া কোনো দিন পুজো দিয়েছি, তুলসী পাতাও পেতাম না। প্রথম যখন এসে লাগানো হলো তখন গাছটা বাঁচতেও অনেক দিন সময় লাগলো, গাছটা বড় হবে তবে তো একদিন তুলসী পাতা তুলবো, তাই না? একটা একটা করে গাছ এনে এদিক ওদিক থেকে ফুলের গাছ জোগাড় করে লাগানো হয়েছে। সেই দিনগুলো পড়লে সত্যিই ভালো লাগে এখন। এখন যখন মনে করি তখন একটা আলাদাই একটা অনুভূতি আসে। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এইদিকে আমার কিন্তু পুজো দেওয়া একদমই হয়ে গেছে, ঠাকুরকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিচ্ছি। এবার চলো তুলসী মন্দিরে যাব জল দিতে। তো এই যে দেখো বাবানের পাপা উঠে কেবল ব্রাশ করছে, আর এইদিকে সকাল থেকে কাজকর্ম করেছে, তো উঠেছে তো অনেকক্ষণ ঝাড় দিল, কিন্তু ব্রাশ করেনি। এখন এই যে দাঁড়িয়ে ব্রাশ করছে। আর বাবানের তো সকালে ব্রাশ হয়ে গেছে, ব্রাশ করে তারপরে হচ্ছে ও খাওয়াও হয়ে গেছে। বাবানের সকালবেলা করে যেরকম খায় সেরকমই খেয়েছে। তো যাই হোক, এদিকে আমি স্নান টান করে সকালবেলা আজকে একটু খিদে পেয়েছে, তো বাবানের পাপাও বললো একটু খিদে পেয়েছে, একটু মুড়ি দাও। আবার তো রান্না করতে হবে। সকালবেলা অবশ্য সেরকম আমাদের কিছু খাওয়া হয় না, যেহেতু সেই 10টার মধ্যে ভাত খাই, তো কারণ সকালবেলা একটু ভারী কিছু খেলে না তখন ভাত খেতে পারে না। আবার সেই বাবানের পাপা স্কুল থেকে আস্তে আস্তে সেই 5টা বেজে যায়, তখন এই সারাটা দিন না খেয়ে থাকে। কোনো দিন টিফিন নিয়ে যায়, কোনো দিন টিফিন নিয়ে যায় না। বাবানের পাপা টিফিন নিতে চায় না বলে একটা ঝামেলা মনে হয়, আমি জোর করে দিতে চাই তবুও শোনে না। তো যাই হোক, এই যে ভেজানো ছোলা ছিল আর চানাচুর দিয়ে তেল লবণ দিয়ে একটু মুড়ি মাখলাম, অর্ধেকটা বাবানের পাপাকে দিলাম, অর্ধেকটা আমি খেলাম। খেয়ে তারপরে এই যে রান্না বসালাম। আজকে কি হয়েছে বলো তো, আমাদের এখানে না আমাদের এখানে বলতে গেলে আজকে যেহেতু শনিবার, এই ভাদ্র মাসে তো জানো বাড়ির পূজা নারায়ণ পূজা অনেকেই দেয়। আজকে না দুপুরবেলা আমাদের এখানে একটা নেমন্তন্ন আছে, এই বাড়ির পূজারই নেমন্তন্ন আছে দুপুরবেলা। তো দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া হবে। তো বাবানের পাপা স্কুল থেকে আসবে, বাবান আসবে, তখন একসাথে বেরোবো। তো আজকে যেহেতু বাবানের পাপা একটু তাড়াতাড়ি চলে আসবে বলছিল আমাকে, তো সেই জন্য বাবানের পাপা বললো কি একবারেরই রান্না করো। তো সেই জন্য শুধুমাত্র সকালেরই রান্না করছি। আর রাত্রে আবার কী হবে বলো তো, আমাদের বাড়ির কাছে একটা শনি মন্দির আছে, তো ওখানে না যে বাৎসরিক যে পুজোটা হয় না, সেটা আজকে বাৎসরিক পুজো হবে, সবাইকে খিচুড়ি খাওয়াবে। তো ওখানে আবার রাত্রেবেলা যাবো খিচুড়ি খেতে। তো সেই জন্য না আজকে সকালবেলা শুধু শুধু সকালের জন্যই রান্না করবো, দুপুরের খাওয়াও হবে না আমার বাড়িতে, রাতের খাওয়া তো হবে না। তো যাই হোক, ভিডিওটা করতে পারিনি বাৎসরিক পূজা, তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আসলে কি বলো তো, একটু মেঘলা মেঘলা করছিল, তো আর বেশি লাইট ছিল না, তো সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো আজকে রান্না করবো একটু ডাল, আলু সেদ্ধ দিয়েছি, আলু ভাজা আর একটু আলুর পাঁপড়, ব্যাস এগুলোই সকালবেলা খাওয়ার জন্য করব। সব কিছুই অল্প অল্প করেই করা হচ্ছে। তো এদিকে রান্নাবাড়ি করছি। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। তো সুমিত্রা দে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখি আমি রোজ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। সুমিত্রা দাস দিদিভাই বলেছে, দিদিভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো ভগবতী চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই আমি ভগবতী চক্রবর্তী, তোমার বাড়ির তুলসী গাছ খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো আলুর পাঁপড়টা ভেজে নিলাম, এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে। এদিকে দেখো ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প করেই কিন্তু করেছি। আর না বাবান একটু ডালটা বেশি খায়, তার জন্য একটু বেশি করা হয়েছে, একবারে কিন্তু লেগে গেছিলো আমাদের প্রায়। তো যাই হোক, এদিকে একটু আলু ভাজা করছি, কারণ বাবান আবার আলু পাঁপড়ও খেতে চায় না, আলু সেদ্ধও খেতে চায় না। তো ভাবলাম তাহলে একটু আলু ভাজা করি, বাবানেরও হয়ে যাবে, আমাদের তিনজন আমারও হয়ে যাবে, বাবানের পাপারও হয়ে যাবে। তো সেই জন্য অল্প করে একটু আলু ভাজাও আবার করলাম, কারণ বাবানে আবার খায় না, ও সেদ্ধ খেতে চায় না। তো যাই হোক, এদিকে রান্না কমপ্লিট করে চলে আসলাম সেই বাকি কাজগুলো করতে, কারণ অর্ধেক করে আবার সেই অন্য কাজেই চলে গেছিলাম। আর যেহেতু রান্না আজকে সেরকম কিছুই করা হলো না, ডাল আলু ভাজা করতে কতটুকুই সময় লাগে বলো, তো সেই জন্য অনেক আগে আজকে রান্নাবাড়ি করে রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে রান্নাটা করে তবে বাকি কাজগুলো করব। প্রতিদিন তো বাকি কাজ সেরে রান্না করি, আজকে রান্না সেরে বাকি কাজগুলো করব। তো সেই জন্য এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জামা কাপড় নিয়ে আবার বসে পড়লাম বাকিগুলো গোছাতে। তো এখন এই যে অর্ধেকের বেশি গোছানো আছে, আর কয়েকটাই আছে, এই দুটো আছে, এই দুটো গুছিয়ে নিয়ে তারপরে সব কিছু সেই শোকেসের মধ্যে কিছুটা রাখবো। এই বেড কভারটা তো শোকেসেই রাখতে হবে, বাবানের জামা প্যান্টগুলো বাবানের পাপা সেগুলোও রাখতে হবে। তো এই যে দেখো সবটা এখানে রেখে দিলাম, দিয়ে তারপরে যাবো এখন আলনাটা আবার গোছাতে। তো এই যে চলে আসলাম সব কিছু নিয়ে, আলনাটা একটু গুছিয়ে নেব। এদিকে নিচের দিকে তো বাবানের রাখা হয়, যে এরকম সবসময় যে স্যান্ডো গেঞ্জি বা হাফ প্যান্টগুলো পরে বাবান বাড়িতে, সেগুলোই নিচের দিকে রাখা হয়। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। তো এখন চলো বাকি কাজগুলো করে নিই, বাকি সব জিনিস গুছিয়ে নিই। তো এই যে চেয়ারগুলো বাবান আবার এদিকে খেলছিল চেয়ারগুলো নিয়ে সকালবেলা উঠেই।
তো সেগুলো আর গোছানো হয়নি। তো এখন ওর খেলাটা বন্ধ হলো, তো ভাবলাম তাহলে গুছিয়ে নিই। তারপরে এই যে সোফাটার উপরে এত লাফালাফি করে বাবান এসে, কি বলবো। তো যাই হোক, এটা যতই গোছাই ততই অগোছালো হয়, কিন্তু আমাকে সারাদিনে অনেকবার গোছাতে হয় এই সোফাটাই। যে বাবান এসে শুয়ে থাকছে, তারপরে লাফাচ্ছে, এটা ফেলছে ওটা ফেলছে, এই করতে করতে অনেকটা সময় লাগে। তো আজকে ভাবছিলাম কি ছোটো ঘরটা পরিষ্কার করব, যেহেতু বাকি এই ঘরটার কথা বলছি, বাকি ঘরগুলো তো ঝুলগুলো ঝাড়া হয়েছে, এই ঘরটা বাকি ছিল। তো এখন দেখি এ ঘরে একদমই ঝুল পড়েনি, যেহেতু কয়েকদিন আগে পরিষ্কার করলাম, তো সেই জন্য একদমই ঝুল ছিল না। তো দেখি জানলাটা একটু খোলা হয়, তো সেই জন্য গ্রিলে একটু ধুলো পড়েছে, তো সেই জন্য ভাবলাম গ্রিলটা মুছে বিছানাটা ঝেড়ে নিই। তো এই ঘরটা থেকে ভালোই হলো, সব ঘরে ঝুল পড়লো, এই ঘরটা পড়েনি, একটা ঘর অন্তত কাজটা এগিয়ে থাকলো। তো যাই হোক, এখন আজকে ভাবছি তাহলে সিঁড়িঘরটা পরিষ্কার করব, কারণ সিঁড়িঘরও বেশ অনেক ঝুল পড়েছে। তো সেই জন্য ভাবছি সিঁড়িঘরটা পরিষ্কার করব। তো এইদিকে দেখো সবগুলো বিছানাও আমার ঝাড়া হয়ে গেল, কিন্তু আমাদের বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ সকালবেলা ওই যে স্নান করে নিলাম তো সকাল সকাল, তারপর এইদিকে বাবানের পাপা আর বাবানকে পড়াতেও বসিয়েছিল, তো সেই জন্য আর গোছানো হয়ে ওঠেনি, তো কারণ বিছানায় ওরা পড়াচ্ছিল, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন এদিকে বিছানা চাদরটা টান করে নিচ্ছি, তাহলে একদমই গোছানো হয়ে যাবে। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। চুমকি দিদিভাই বলেছে, দিদিভাই তোমার তুলসী বেদি ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, আমারও বেশ ভালো লাগে। আর যারা আসে না সবাই বলে যে তুলসী মন্দিরে যে তুলসী গাছটা আছে সেটা সবাই পছন্দ করে। অনেকে এসে বলে তো একদম বট গাছের মতো হয়ে গেছে, অনেকটাই বড়। অনেকেই বলে যে তুলসী বেদিটা ছোট হয়ে গেছে, এখন মনে হচ্ছে তুলসী বেদিটা আরেকটু বড় হলে তাহলে তুলসী গাছের সাথে বেশ মানাতো, একটু বড় সড়ো। আসলে কি বলতো, যখন নিয়েছিলাম না, ওই যে বাড়ি ঢোকার সময়, বাড়ি ঢোকার আগের দিন নিয়েছিলাম, এত তাড়াহুড়া এত ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো। পরের দিন গৃহপ্রবেশ, সারাটা দিন কত কাজকর্ম, গোছানো, ঘর বাড়ি পরিষ্কার, আগের দিন পর্যন্ত বলতে পারো আমাদের বাড়ির কাজকর্ম চলেছে। লাইনের কাজ, বাইরে রঙের কাজটা আগের দিন পর্যন্তও চলেছে। তো গোটা ঘর বাড়ির কী অবস্থা বুঝতেই পারছো। রাত 12টা-1টা পর্যন্ত পরিষ্কার করে তারপরে একটু ঘুমাতে গেছিলাম, আবার তো ভোরবেলা উঠে চলে আসতে হয়েছে, যেহেতু রাত্রেবেলা থাকা যাবে না যতক্ষণ না গৃহপ্রবেশ হবে, সেই জন্য। তো এইভাবেই জানো তো করেছিলাম। তো তাড়াহুড়ো করে দোকানে গিয়ে না, বড় সেরকম ভালো ছিল না, আবার অন্য দোকানে যেতে হতো, অত সময়ও ছিল না বাবানের পাপার। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওই যেটা পেলাম সেটা নিয়েই চলে এসেছিলাম, সেই জন্যই ছোট। আমার অবশ্যই ইচ্ছে ছিল বড় নেওয়ার, কিন্তু তখন ওই যে ছিল না দোকানে সেরকম, বড় ছিল বলতে সেরকম পছন্দ হয়নি। পায়েল দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো, তোমার এজ কত প্লিজ বলবে, তোমার কাজগুলো খুব সুন্দর, কথাটাও খুব সুন্দর করে বলো গো, প্রতিটা ভিডিওতে কমেন্ট আর রিপ্লাই দাও, নামটা বলো, খুব ভালো লাগে, তোমার বাড়ির কাছে থাকলে যেতাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। অবশ্যই তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার কিন্তু বাড়ি কোথায় অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক দিদিভাই, কেমন আছো অবশ্যই জানো, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য। তো এদিকে সব কাজ হয়ে যাওয়ার পর আরও কিছুটা বাকি আছে, ভাবলাম এদিকে আবার টাইম হয়ে গেছিলো, বাবান স্কুলে যাবে, আর ওর আবার খেতে দেরি লাগে, একটু তাড়াতাড়ি করে ভাতটা বেড়েছি 3 জনের জন্য। তো 3 জনে বসেই খেয়ে নেবো। তো বাবান নিজে খাচ্ছে, তো বাবানের পাপাকে ডাকলাম, বাবানের পাপা আমি 3 জনে মিলে বসেই কিন্তু খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন বাবানকে জুতা মোজা পরিয়ে দিচ্ছি, কারণ বাবান এই জুতা মোজাটা পরতে একটু অসুবিধা হয়, সেই জন্য। তো এইদিকে বাবান আবার মাথায় তেল দিয়েছে, বাবান আবার চিরুনি করেনি, আমার বাবানের পাপাকে বললাম কি যা চিরুনিটা এনে দাও, আমি ওর মাথাটা চিরুনি করে দিয়েছি, তেল দিয়েছে চিরুনি করেনি, আজকে ভুলে গেছি চিরুনি করতে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এখন জুতাটা পরাচ্ছি, তো এখন ভয়েস দিচ্ছি আমি, কিন্তু বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদের কাছে আওয়াজ আসতেও পারে বৃষ্টির, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো যাই হোক, আমি না বুঝতে পারছি না তোমাদের আওয়াজটা আসছে কি না। তো যাই হোক, এইদিকে বাবানকে রেডি করে দিলাম, তারপরে হচ্ছে বাবানকে চিরুনি করে দিয়ে ওরা তো স্কুলে বেরিয়ে গেল, তারপরে এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এই যে টেবিলটা মুছে নিলাম, তারপরে এখন যাব হচ্ছে এই সিঁড়িঘরটা পরিষ্কার করতে। সিঁড়িঘরের এখানে না প্রচণ্ড ঝুল পড়েছিল, কারণ এটা তো সবসময় করা হয় না। তো যাই হোক, এইদিকে দেখো জানলা দিয়ে দেখলে বাবান বেরিয়ে গেল, আর এদিকে আমাদের ছাতুটা শেষ হয়ে গেছিলো। তো বাবান আবার কী করছিল বলো তো, ওই না যেতে যেতে ছাতুটা পেয়েছে, ওই যে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আসলে ঘুরে আবার এসে ছাতু দিয়ে গেল। ওই যে লোকটার কাছ থেকে ছাতু নেওয়া হয়, অনেক দিন লোকটা আসছিল না, ছাতু ওই ছোলা নিয়ে আসে, ওরাই মেশিন নিয়ে আসে, ভাঙিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দিয়ে দেয় ছাতুটা, ওই লোকটার কাছ থেকে নেওয়া হয়। তো 2-3 দিন ধরে ছাতু শেষ হয়ে গেছিলো, তো বাবান আবার ছিল না, তো আজকে স্কুল যাওয়ার পথে দেখতে পেয়ে আবার ঘুরে এসে ছাতু দিয়ে গেল। তো যাই হোক, আমি ভাবছিলাম হয়তো পরে আমি খেয়াল করলাম, আসলে যখন চলে যাচ্ছিলো তখন দেখি বাবান আসলে, তো ডাকতে বললো দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে চলে গেল আবার। তো যাই হোক, এইদিকে সিঁড়িঘরটা পরিষ্কার করলাম, সিঁড়িটা হচ্ছে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, এই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেল।
তারপরে হচ্ছে এখন এইটুকু ঝাড় দেবো, তারপর এখন ঘর বাড়িগুলো ঝাড় দিলেই কিন্তু আমার কাজকর্মগুলো হয়ে যাবে। রান্নাঘরে একটু বাকি আছে কাজ, মানে বাসন মাজা এখন ওইগুলো হয়নি, তো এই দিকটা করে কিছুটা তারপর রান্নাঘরে যাব। তো রান্নাঘরে চলে আসলাম। এখন এই যে বাসনগুলো মেজে রেখেছি, মানে মাজা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে ধুয়ে রাখার পালা। তো বাসনগুলো ধুয়ে রাখবো আর এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, হয়ে যাবে। জেসমিন দিদিভাই বলেছে, আমার নাম জেসমিন, আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমি তোমার ভিডিও ডেইলি দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি দিদিভাই, আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এইদিকে বাসনগুলো মাজা ছিল, মানে মেজে রেখেছিলাম, সবটাই ধুয়ে রাখলাম। রাখার পর এখন এই যে ওভেনটা পরিষ্কার করছি, ওভেনটা পরিষ্কার করে নেবো ভালো করে। সে রান্না করার পর না রান্নাঘরটা বেশ কিন্তু নোংরা হয়, এরকমভাবে যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দেওয়া যায় তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর এই টাইলসেও কিন্তু রান্না করার সময় যতটুকুই রান্না করি না কেন, ডাল তেল মশলা কিন্তু একটু হলেও ছিটে ছিটে যায়। তো সেই জন্য সবসময় কিন্তু রান্না করার পর আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করি। তারপর এখানে যে ভাত খেতে দেওয়ার পর একটু দু একটা ভাতও পড়তে পারে, এটা একটু ডালও ঝোল পড়ে কিছু কখনো কখনো। তো সেই জন্য আমি সবসময় রান্না করার পর বা খাওয়া দাওয়ার পরে বলো এটা কিন্তু খুব ভালো করে মুছে নিই, এতে সবটাই কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে। তো এখন এই যে বেসিনটা মুছে মানে পরিষ্কার করে নেবো, কারণ বাসন মাজার পর বেসিনটাও কিন্তু তেল তেলে হয়, কারণ খাওয়া দাওয়ার যে বাসনগুলো থাকে সেটা তো তেল তেল থাকেই, তাই না? তো মাজার পরে মানে ধোয়ার পরে কিন্তু বেসিনটা বেশ নোংরা হয়। তো সেই জন্য আমি মানে যতবারই বাসন মাজি না কেন ততবারই কিন্তু আমি বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করি, এতে রান্নাঘরের সাথে সাথে বেসিনটাও পরিষ্কার থাকে, বেশ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে সব কাজকর্ম হয়ে গেল, এখন শুধু এই যে ঘরটা একটু ঝাড় দেবো, কারণ এই টাইমটা আমি আবার ঝাড় দিই, কারণ বাবান থাকে, তো যতক্ষণ থাকে একটু তো নোংরা হয় বলো, তো দুপুর টাইমে একটু ঝাড় দিতেই হয়। তো সেই জন্য ওরা যাওয়ার পর এই যে কাজকর্মগুলো করলাম। তো সিঁড়িঘরটাও যেহেতু ঝাড় দিলাম, একটু ডাইনিংটাও নোংরা হয়েছে, তো সেই জন্য ভাবলাম একবারে ঘরগুলো ঝাড় দিয়ে দিই, আর সাথে হচ্ছে ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে যাবে, এতে সব কিছু পরিষ্কারই থাকবে। আর আজকে তো বাবানকে আমাকে স্কুল থেকে আনতেও যেতে হবে না, যেহেতু শনিবার তো বাবানের পাপার তাড়াতাড়ি ছুটি হয়, মানে ওর ছুটি মোটামুটি 2টার মধ্যে কিন্তু বাবানের পাপার ছুটি হয়ে যায়। তো সেই জন্য শনিবার করে বাবানের পাপা বাবানকে নিয়ে আসে, আমাকে আর যেতে হয় না। বাকি দিনগুলো যাই মাঝে মধ্যেও, বাবানের পাপাও নিয়ে আসে, যেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বাবানের স্কুলের আগে সেদিন নিয়ে আসে, কিন্তু আর বাকি দিনগুলো মানে আমিই নিয়ে আসি বেশিরভাগ দিনগুলো, আর যাওয়ার সময় তো নিয়ে যায় প্রতিদিন, তোমরা তো জানোই। তো যাই হোক, মৌসুমি পাল দিদিভাই বলেছে, দিদিভাই আমার বাড়ি সিঙ্গুর, আমি তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। রুবি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর দিদিভাই, গুছিয়ে কাজ করো, তুমি আমার নামটা নিও দিদিভাই, আলপনাটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সন্দীপ মৌ, নিরু অ্যান্ড মম ব্লগ, সুপ্রিয়া ব্লগ, সামিয়া আক্তার, নীলিমা মাইতি, সঞ্জিতা বিশ্বাস, শ্রেয়সী ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা।